শোনা যাচ্ছে? হ্যাঁ, যাবারই কথা। এর আগের দিনকার মোনোলগটা হয়েছিল হচ্ছে এক্সিস্টেন্স অ্যান্ড আইডেন্টিটি নামক একটা টাইটেলে। আমি তার মধ্যে থেকে আমার কিছু ধারণা শেয়ার করার চেষ্টা করেছিলাম। প্রচলিত ধারণা নয়, আবারও কিছু কোয়েশ্চেনিং অ্যাঙ্গেল, আরও কিছু অ্যাঙ্গেল ছিল, দৃষ্টিভঙ্গি ছিল। তার সাথে কি বলে এটারে, মানে মানুষ পরিচয়ের পরিবর্তনশীলতা, জ্ঞান ও দৃষ্টির প্রভাব, পরিচয়ের সাধারণ রূপ, এগুলো দ্বারা পরিপূর্ণ ছিল। তা অস্তিত্বের গতিশীলতা বা ডাইনামিক্সের মধ্যে যদি যাওয়া যায়, বা যাওয়া না গেলেও আমি আসলে কখনো চাইনি যে এই এই মনোলগগুলোকে আমার টিউটোরিয়াল হিসেবে বানাবার। আমি জাস্ট চেয়েছিলাম আমি মানে একজন সাধারণ ক্ষুদ্র জ্ঞানী যে নিজেকে খুব কৌতূহলী মনে করে এমন একটা কাঠামোতে দাঁড় করাতে চেয়েছি। সেখান থেকে আমি মনোলগের বিষয়টা এটা চাইনি যে একটা টিউটোরিয়াল হিসেবে হবে, বা কোনো ফিলোসফিক্যাল টপিক বলেন বা যাই বলেন সেইগুলোর ভিত্তিতে সেইটার মানে কি বলে, এটা ভাষা পাচ্ছি না আমি সেইটার সেটার সেইটার গঠনশীলতা আপনাকে আমি এটার মাধ্যমে ইন্ট্রোডিউস করাবো বা বোঝাবো। এটার উদ্দেশ্য এখনো আমি নির্ধারিত করতে পারিনি। শুধুমাত্র অনুভবের দৃষ্টিতে উদ্দেশ্যটা রাখা হয়েছে যে আমার একটা জিনিস আমার মনে হলো ভালো লাগছে, আবার ওটা ক্লেমে চলে যায় যে আমি অলওয়েজ মানে সেরেমনি আছি বা হ্যাপি ফিল করছি, ওইটা না। আমার লাগছে মানে কি বলা যায়, আমি জাস্ট জাস্ট আছি এখানে, এন্ট্রপি বা মানে যেটাই বলেন না কেন। তা এক্সিস্টেন্সের যেই কি বলে মনস্তাত্ত্বিক দর্শন বা একটা চমৎকার সংমিশ্রণ ছিল এর আগেরটা। 9 মিনিটের বা হ্যাঁ 9 মিনিট কত সেকেন্ডের ভিডিওটা হয়েছে, সেখান থেকে সাধারণভাবে আমি জাস্ট রেকর্ডটা করেছি। কিন্তু তারপরে মনে হলো কি যে এমনভাবে একটা জিনিস তুলে ধরার মাধ্যমেও বা শুধুমাত্র আমার ভাবনাটা বলার মাধ্যমেও এখানে অনেক বায়াস সৃষ্টি হতে পারে। অনেক কি বলে এটা ভুল ধারণা, আমি যেভাবে বলতে না পারার আমার সক্ষমতা এটা এরকমভাবে হতেই পারে। তার মাধ্যমে আবার অনেক অনেক কিছু আপনারা মিসআন্ডারস্ট্যান্ড বা বলেন কনসেপশনের মধ্যে চলে যেতে পারি। তো সেটার কথা আমি বলছি না। আর আমি স্বাভাবিকভাবে এটাকে দেখছি যে অসুবিধা নেই। আর অসুবিধা হলে তো কোশ্চেন কমেন্ট বক্স যাই বলবেন না কেন। তা অস্তিত্ববাদের এই যেই মানে এই ফিলোসফিটা যেটা কাঠামো শেয়ার করে, বা আমরা তো সকল কিছুর একটা নাম দেই, তো এটার নাম হচ্ছে এক্সিস্টেন্টালিজম। এক্সিস্টেলিজম মানে সঠিক যদি বলতে হয়, আমি উচ্চারণটা হয়তো ঠিকই করেছি। এর মধ্যেও আবার অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে। যেভাবে আপনি দেখবেন সেভাবে এটার রূপ চেঞ্জ হবে। আচ্ছা, তাই এখান থেকে কি কোশ্চেনিং বা এই মনোলগের এই কনসেপ্টটা কোথায় ধাবিত হচ্ছে সেই নিয়ে আমার এখনো কোনো নির্দিষ্ট ভাবনা নেই। আমি ধাবিত আগে করতে যাচ্ছি, তার পরবর্তীতে ভাবনা গঠিত হবে সেই ধারায় মূলত আছি। তো আসলে আহ, বলা যায়। তো এক্সিস্টেন্স একটা মানে যেই এইবার যে ভাবনাটা, এই ভাবনাটা অল্পের উপর থেকে বলে যাওয়া বা আপনি বুঝে গেলেন তেমন বিষয় আমি বলবও না। আর আপনার একটা ব্যক্তিগত ধারণা আছে, এটা সবারই থাকে, সেইভাবে এটা অনেকভাবে দেখা যেতে পারে। আমি জাস্ট আমার থটটা বলছি। সো এটা যদি আরেকটু ডেপথে আমরা যাই, মানে
এপিসোডে আমি চেষ্টা করব এটার কিছুটা ডেপথে কথা বলবার জন্য, বা কিছুটা কি বলে রাইটিং ফর্মে কথা বলবার জন্য। কারণ একটা থট আমি যে এখন বলছি আমার বেঁধে যাচ্ছে এই হচ্ছে, কিন্তু এটা রাইটিং ফর্ম বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এই থটটার কোথা থেকে এসছে, এবং আমাদের আগের কিছু মানুষজন যারা এগুলো নিয়ে ভেবেছে তো অনেকে, আমরা তো সকলকে জানি না, সকলকে চিনবই বা কীভাবে, কিছু কি বলে ফেমাস বলে বা যেগুলো আমাদের ডকুমেন্টে আছে, সেই কিছু মানুষের কিছু ভাবনা সম্পর্কে অবগত করা। তা এর আগের যেই পর্বটা সেটায় আমরা অনেক কিছু বলেছিলাম, অস্তিত্বের গতিশীলতা, মাস্কিং, সোশ্যাল মাস্কিং বলেন, বা আমরা ওই যে সমাজের অনেকের সাথে অনেক অনেক রকম হই, আমরা নিজেদের সাথে কেমন চিন্তা বনাম আচরণ, আসলে আপনি কে, আপনি চিন্তা নাকি আপনার বিহেভিয়ার, আপনি আচরণের সীমাবদ্ধতা, চিন্তার গভীরতা, অনেক কিছুই। এবার এখন হচ্ছে আমি এগুলোকে টার্ম দিচ্ছি, এর আগের বার শুধুমাত্র এইভাবেই মানে স্বাভাবিকভাবে বলা হয়েছে, এখন শুধুমাত্র আমি টার্ম দিচ্ছি। তা পরিচয় নিয়ে বা এক্সিস্টেন্স নিয়ে যেই এই গভীর ভাবনা, একে দর্শনের ভাষায় বলে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। ওভার থিঙ্কিং বলেন বা অস্তিত্বের সংকট, মানে আমরা বাংলায় যদি বলি। এটা কেন জটিল? কারণ আমরা যখনই নিজেদের কোনো একটা সংজ্ঞায়, যেমন আমি একটা ডিফাইন করে দিলাম যে তাহলে ওর বাহিরেরটাকে আমি নই, বা আমি আসলে কেমন, আমি যখন একটা কাঠামে আমাকে ফেলছি, তখন সেই কাঠামোটাকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে এটা আমি। তারপরে সেটার বাহিরের কোনো কিছুই আমি নই, আমার এখানে সীমাবদ্ধতা আছে, বা তার বাহিরের সম্ভাবনাগুলো সেখানে আর থাকে না। তা সংজ্ঞায়নের আবার অসম্ভবতা আসছে, যে মানুষ কোনো জড়বস্তু নয়, এটা একটা লেবেল দিয়ে চেনা যাবে। মানুষ একটা প্রক্রিয়া বলেন, প্রসেস বলেন, অনেক ব্লেন্ডিং মিক্সচার বলেন, অনেক কিছুর সমন্বয়ে গঠিত এমন একটা জিনিস। বহমান নদী এক বালতি পানি দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। মানুষের অস্তিত্বকে একটা নাম বা পেশা দিয়ে ধরা সম্ভব কিনা, এইটা একটা কোয়েশ্চেন। এটা কনসিয়াসনেসের বেলায়ও, কনসিয়াসনেস নিয়ে কিছু ভাবনা আছে, সেগুলো নিয়ে পরবর্তীতে ভাবা যাবে। যে অনেক ফিলোসফার কনসিয়াসনেসকে অনেকভাবে দেখেছেন, তা আমরা অস্তিত্বে থাকি আপাতত, পরে সেটাকে দেখা যাবে। তো এক্সিস্টেন্সে সমাজবিজ্ঞানের চার্লস কুলি নামে একজন ব্যক্তি ছিলেন, ভদ্রলোক। তিনি একটা চমৎকার কথা বলেছিলেন যে আমি তা নই যা আমি মনে করি আমি তাও নই যা আপনি মনে করেন আমি, বরং আমি তাই যা আমি মনে করি যে আপনি মনে করেন আমি। এবার এই কথাটাকে আমরা কিভাবে দেখতে পারি? আপনি স্বাভাবিকভাবেই এখনো বুঝতে পারেননি, সেটা আমিও জানি, আমিও বুঝতে পারিনি। এখানে পার্সপেক্টিভের যদি আমরা কাঠামোকে দাঁড় করাই, যে তিনি প্রথমে বলেছেন আমি যেটা মনে করি যেটা আমার একটা অ্যাজাম্পশন, সেটা আমি নই। দ্বিতীয়ত, আপনি যে অ্যাজিউমটা করেন আমাকে, সেই অ্যাজাম্পশনটাও আমি নই। কিন্তু আমার কথাটা যদি বলি এবার, যে আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে যে এটা যেহেতু ডিসকাস করছি আমি, সেইভাবে হচ্ছে পার্সোনাল ইটা আমি দিচ্ছি। তো এখানে পার্সপেক্টিভটা রয়েছে সেইখানে যে আপনি যেটা অ্যাজিউম করছেন, সেই অ্যাজাম্পশনটা যে আমি ভাবতেছি যে আপনি এটা আমাকে অ্যাজিউম করতেছেন, সেইটা আই থিঙ্ক আমি, মানে এটাকে লুকিং গ্লাস সেলফ বলেন বা যাই বলেন না কেন, এটা একটা আপনার রিসিভার তত্ত্বের একটা মানে মজার মোড়, যে আমরা কেবল অন্যের রিসিভার অনুযায়ী সিগন্যাল দেই না, বরং অন্যেরা আমাদের সম্পর্কে কী ভাবছে তার একটা কাল্পনিক ছবি আমাদের মাথায় তৈরি করি এবং সেই অনুযায়ী আমাদের আচরণ সাজাই। কাইন্ড অফ এই মানে টেকনিক্যাল ওয়েতে বললাম, আই থিঙ্ক বুঝেছেন যে আমি আমি মনে করি যে আপনি যা মনে করেন আমি তাই। হয়তো আমার ভাষায় বোঝাতে আমি পেরেছি। এরপরে কোয়ান্টাম হিউম্যান বা অবজারভার ইফেক্ট বলা হয়। ফিজিক্স একটা টার্ম আছে যে একটা অবজারভার যখন থাকে তখন
কোনো বস্তু বলেন, অ্যাটম বলেন, এটা তার বিহেভিয়ার চেঞ্জ করে। মানে কোনো কণা পর্যবেক্ষণ করলে তার আচরণ বদলে যায় যখন এখানে একটা অবজারভার থাকে। মানুষের ক্ষেত্রেও এটা সত্য। আপনি একা বনাম জনসমুদ্র ভাবেন, যে আপনি কোথাও একা আছেন, তখন আপনি তো একটা অ্যাজিউম আপনার আছে যে আপনি হচ্ছে এমন, মানে এমন নই। আপনি মানুষের সাথে এমন, আবার অনেক মানুষের সাথে আপনি অনেক রকমের, অনেক সোশ্যাল এনভায়রনমেন্টে আপনি অনেক রকমের। এর পিছনে অনেক ডেফিনেশন আছে যে অনেক কিছুর জন্য হচ্ছে আপনি অনেক রকমের, অনেক কিছুর প্রভাবে, প্রভাবটা এখানে সুইটেবল একটা শব্দ। তারপরে যখন আপনাকে সাপোজ কেউ দেখছে, তখন আপনি একটা পারফরমেন্স, একটা অ্যাক্ট করেন যে আপনি হচ্ছে একটা কাইন্ড অফ পার্সন, আপনি সব কিছু মেনটেন করতেছেন, আপনি সব কিছুর দিকে অ্যাটেনশন দিচ্ছেন। অ্যাটেনশনটা আবার এখানে একটা ম্যাটার, যে ছোটোখাটো আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। আমরা সাপোজ মানে আমরা হাঁটতে পারি না, আমাদের দিকে কেউ তাকিয়ে আছে, আমরা হেঁটে এখান থেকে যাচ্ছি, আমরা স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারি না। তখন আমরা আবার ফোকাস দেই আমাদের প্রত্যেকটা পদক্ষেপে, কিন্তু সাধারণভাবে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আমরা ফোকাস দেই না, এটা সাবকনসিয়াসলি চলতে থাকে। এগুলো হচ্ছে ডিসকাশনের বা স্বাভাবিক ব্যাপার। তারপরে দার্শনিক জপল সাত্র মনে করতেন যে আমরা যখন নিজেদের একটা নির্দিষ্ট পরিচয় আটকে ফেলি, মানে যেটা আমি আগেই বললাম, যে আমি একজন সাধারণ, মানে আমি এইটা, আমি একটা একটা টার্ম দিয়ে দিলাম আমি, যে আমি এইটা, তখন আমরা মানে তার মতে যে আমরা নিজের সাথে প্রতারণা করি। কারণ তিনি এটাকে ব্যাড ফেইট নামে হচ্ছে বলেছেন, ব্যাড ফেইট, যে কারণ মানুষ কোনো পাথরের মতো জড়বস্তু নয় যে তার পরিচয় স্থির থাকবে, যেটা আমি আগেই বললাম। মানুষের অস্তিত্ব হলো একটা সম্ভাবনা। আপনি কালেই আপনার বর্তমান সব পরিচয় ঝেড়ে ফেলে সম্পূর্ণ নতুন কেউ হয়ে উঠতে পারেন, আবার পারেন না। আপনি যেটা চাচ্ছেন সেটা পারেন, আবার চাও, মানে অনেক এটারই আছে। এটার স্বাধীনতা আছে বলেই অস্তিত্বের একটা সংজ্ঞা দেওয়া কঠিন তার মধ্যে। আবার বলা হয় যে অস্তিত্ব হচ্ছে পেঁয়াজের মতো। অনেকে মনে করেন আমাদের ভেতরে হয়তো একটা স্থির আত্মা বা আসল আমি লুকিয়ে আছে, কিন্তু অনেকে, মানে অনেক দার্শনিক আবার মনে করে মানুষের সত্তা অনেকটা পেঁয়াজের মতো, যে আপনি যদি একটার পরে একটা খোসা, যেমন নাম, পেশা, ধর্ম, জাতীয়তা, অভ্যাস ছাড়তে থাকেন, তবে শেষে হয়তো আপনি কোনো নিরেট অংশে পৌঁছাবেন না বা পাবেন না, কেবল শূন্যতা, ভ্যানিশ। এখানে শূন্যতার আবার অস্তিত্ব নিয়ে কোয়েশ্চেন উঠতে পারে, শূন্যতাটা কি, সেটাকে আমি কিভাবে ডিফাইন করব? দৃষ্টির মাধ্যমে ডেফিনেশন, নাকি তার একটা আলাদা অ্যাজ ইট ইজ দেখা, যেটাকে বলে এন্ট্রপি। এন্ট্রপি নিয়ে পরে একটা ভাবনা আছে, দেখি সেটা নিয়ে আবার কি বলা যায়। আবার ওভার থিঙ্কিং ভার্সেস অ্যাওয়ারনেস। আপনি শেষ কি বলে এটাকে, আসলে দর্শনের ভাষায় সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা, যেটাকে বলে যে সাধারণ মানুষ জীবন পার করে দেয় কোনো একটা প্রশ্ন ছাড়াই, কিন্তু যখন আপনি নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন, তখনই আপনি জটিলতায় পড়েন, মানে ঝামেলাটা তখনই বাঁধে। আপনি স্বাভাবিক শ্যালো লেভেলে থাকলে কোনো ঝামেলা নেই। এই জটিলতা বা এক্সিস্টেন্সিয়াল অ্যাঙ্গেস্ট আসলে আপনার সচেতন হওয়ার লক্ষণ। যখন আপনি বুঝতে পারেন যে আপনি কোনো, মানে আপনার কোনো একক সংজ্ঞা নেই, তখনই আপনার প্রকৃত স্বাধীনতা শুরু হয়। অ্যাওয়ারনেস বা যখন কোশ্চেনিংটা করি, তখন আমরা আমাদের ওই ডেফিনেশনগুলোতে ফেলি না, আমরা আমাদের ওই ট্যাগটা করি না যে আমি আসলে কাইন্ড অফ থিং। আবার থিঙ্কি না, এখানে আবার বিং, তাই না? যাই বলেন না কেন। তো যেহেতু অনেক কথা মানে বলাই হয়, অনেকের সাথে অনেকভাবে অনেক কথা বলা হয়, তা তখন কোনো যেহেতু কনসিকোয়েন্সেস থাকে না, মানে তখন কোনো উদ্বৃত্ত টানতে আমরা পারি না। সারসংক্ষেপে আমরা এখানেও কোনো উত্তর বা অ্যান্সার, যেটা আমি আপনাকে বলছি যে এটা হচ্ছে এক্সিস্টেন্স, বা এটা হচ্ছে আইডেন্টিটি আপনার, এটা হচ্ছে এক্সিস্টেন্সের রিজন, এরকম হবে এরকমও নয়। আর আমার একটা থট যে আমরা হচ্ছে কোশ্চেন করি অ্যান্সার পাওয়ার জন্য নয়, কোশ্চেন করি আরও কিছু কোশ্চেনের সম্মুখীন হতে, কোশ্চেন করি কোশ্চেন পাওয়ার জন্য। যে একটা ইকুয়েশন আমি ফর্ম করেছি, এই ইকুয়েশনের অ্যান্সারটা পাওয়ার জন্য আমি ফর্মটা করিনি, আমি ইকুয়েশন ফর্ম করেছি আরও কিছু সূত্রের সন্ধানে। এমন একটা, এটা আমার থট। এটা নিয়েও যদি ঘাটাঘাটি করা হয়, তাহলে জানা যাবে যে এটা এমন দার্শনিক বলে গিয়েছিলেন, হ্যাঁ তিনি বলে গিয়েছিলেন, তারা বলে গিয়েছিলেন, অনেকে অনেকভাবে বলেছে। কিন্তু এই থটটা যে আমার মধ্যে এসছে,
সেটার পরে এখানে কোশ্চেনিং থাকতেই পারে যে কীভাবে আসলো, কেন আসলো, কেন আমি ভাবলাম। এই যে সেলফ অ্যাওয়ারনেস বলেন, সচেতনতা। আচ্ছা, রাইটিং পার্টে এইটা গেল, এবার একটু স্বাভাবিকভাবে যেটা বলতে চাচ্ছিলাম সেটা বলি। আমার ফিলোসফিক্যাল জার্নিটার যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে এটার এটার ধারা বা এটার এটার এটা কোন স্ট্রাকচারে আমি ফেলতে চাচ্ছি, সেটাই আমি চেতে পারতেছি না আসলে। কেন চেতে পারতেছি না? কারণ আমার কাছে এরকম কোনো ফর্মুলা, আমার এরকম কোনো রেফারেন্স নেই যার মাধ্যমে আমি বলতে পারি যে আমি এই বিষয়বস্তু, এই কাণ্ড কারখানা যেগুলো আমি ঘটিত সাধন করছি, সেগুলোকে আমি একদিকে নিয়ে যাব, সে দিকটা আমার জানা নেই। তা দিকটা না জানার কারণে আমি চাচ্ছি যে এটা বয়ে যাক, যেদিকে বয়ে যেতে পারে, যখন আমার যেমন ভাবনা থাকতে পারে সেইটার ভিত্তিতে এটা বয়ে যাক। এভাবেই চললে হয়তোবা অনেক হবে না। তো এই ভাবনাটা সাথে রেখেই আমি এটাকে হয়তো এখন শেষ করছি। পরবর্তীতে এই ব্রেন রটের এই এই কালচারে আপনার আরেকটু কিছু মাথা ব্যথা দরকার হলে আপনি এখানে আসতে পারেন। আচ্ছা, ধন্যবাদ।